আসমার চোখে অশ্রু। মিনিট কয়েক চুপ থেকে ক্ষুব্ধ হয়ে ফেরজাদের গলা চেপে ধরে বলল, আমি তোকে মেরে ফেলবো। কি করছিস তুই শয়তান নিষ্ঠুর? কিভাবে এই মিথ্যা বলতে পারলি? ফেরজাদ আসমাকে পেটে আঘাত করলো। ছিটকে দূরে গিয়ে পড়ল সে। ফেরজাদ বলল, তোমারও বৌমার কাছে যাওয়ার শখ জেগেছে। ছেলে আর নাতির কথা ভুলে যেও না, ওদের দেখার কেউ নাই। আর স্বামীর সাথে তুমি তুই তোকারি করছো, তোমার পাপ হবে আসমা। আপনি মাহিকে নিয়ে মিথ্যা বলেছেন? মাহি নিষ্পাপ, ও ওস্তাদ না। সেটা তো তুমি আর আমি জানি। পূর্ণার কাছে মাহি ওস্তাদ আর পুরো দেশের কাছে পূর্ণা। খেলাটা কেমন লেগেছে আসমা? আপনি একটা নিকৃষ্ট খুনি। শয়তানও আপনার কাছে মাথা নত করবে। ফেরজাদ ধমক দিয়ে বলল, হয়েছে আসমা, চুপ থাকো। অভিশপ্ত রাত কেটে সকাল হয়েছে, কিন্তু সূর্যের দেখা নেই। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। যে কোনো সময় বৃষ্টি নামবে। ফেরজাদ কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। অন্যদিকে পূর্ণার শেষ যাত্রা দাফন করা হবে মাহির তৈরি করা সেই ভালোবাসার ঘরের পাশে। জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। মাহি কবরের ওপর বসে আছে। কেউ তাকে ওঠাতে পারছে না। নিজের হাতে তার প্রিয়তমাকে সে কবরে রেখেছে। কবরের ওপর হাত রেখে ধীর কণ্ঠে বলছে, হে আমার প্রিয়তমা, আমার ভালোবাসা, তুমি কোন গহীনে হারিয়ে গেলে। তুমি হিনা প্রতিটি মুহূর্ত আষাঢ়ের মেঘের মতো অন্ধকার। তোমার ওই মায়াবী চোখ আমার প্রশান্তি। কি করে আমি আর শান্ত থাকি? তোমার পাগলামি রাগ ছিল আমার মুখের হাসি। সেই হাসি চিরতরে কেড়ে নিলে। হে আল্লাহ, পূর্ণাময়ী হীনে জীবন আমি চাই না। আমাকেও আমার ভালোবাসার কাছে নিয়ে চলো। রুবেল পাশে দাঁড়িয়ে আছে। একজন পুলিশ আসে, তার হাতে খবরের পত্রিকা। সেখানে লেখা, আইনজীবী পূর্ণা শিশু পাচারকারী নেতা ওস্তাদ ছিল। তার সহকারী ছুরি আঘাতে তিনি নিহত হয়েছে। সহকারী মোহন পলাতক। রুবেল রাগান্বিত হয়ে পত্রিকা ছুঁড়ে ফেলে দেয়, বলে, এর শেষ দেখে ছাড়ব। পূর্ণা ম্যাডাম, আপনি একা কেন গেলেন? যদি আপনার জায়গায় আমি থাকতাম। মাহি ক্লান্ত শরীর নিয়ে নিজের ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। পূর্ণা তাকে দেখে প্রতিদিনের মতো হাসি মুখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। মাহি কপালে চুম্বন করে বলল, ক্ষমা করো প্রিয়তমা, আজকে একটু দেরি হয়ে গেল। পূর্ণা হাত টেনে ভেতরে নিয়ে যায়। হাতের ঘড়ি খুলে টেবিলে রাখার সময় মাহি দেখে পূর্ণার লেখা একটা চিঠি। পেছনে ঘুরে হেসে হেসে বলছে, প্রিয়, আমার প্রাণপ্রিয় স্বামী, আমার সহযোদ্ধা, আমার ভালোবাসা, বেঁচে থাকার শক্তি, তোমার বুকে আমার প্রশান্তি। আমাকে ভালোবাসতে শিখিয়েছ, নতুন করে অনুভূতি জাগিয়েছ। হে ভালোবাসা আমার, তোমাকে ছাড়া এ জীবন বৃথা। তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। ভালোবাসা শুধু ভালোবাসা নয়, দুটি হৃদয়ের একটি আত্মা। হে ভালোবাসা, আমার 7টি বছর তোমার সাথে কাটিয়েছি। প্রতিটা মুহূর্ত, প্রতিটি সেকেন্ড তোমাকে নতুন করে পেয়েছি। আমি পরিপূর্ণ, তোমার মতো একজন জীবন সঙ্গী পেয়েছি। বিশ্বস্ত হাত পেয়েছি। আমার ভালোবাসা পেয়েছি। আমার ভালোবাসা তুমি, তুমি ছাড়া আমি অপূর্ণ। তোমাকে হারানোর বিরহ যেন আমাকে সহ্য করতে না হয়। প্রতিটি মুহূর্তে খোদার কাছে চাওয়া, এই পৃথিবী থেকে আমার স্বামীর আগে যেন আমার বিদায় হয়। হে আমার ভালোবাসা, 7 জন্মের সঙ্গী হিসেবে তোমাকে চাই। আকাশ বাতাস চাঁদ তারা যেমন সত্যি, তেমনি তোমার প্রতি আমার ভালোবাসা সত্যি। ভালোবাসি, ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি। মাহি বিন চৌধুরী। এটি তোমার প্রিয়তমা পূর্ণাময়ী। মাহি চিঠি পড়ে। পূর্ণাময়ী বলে তাকায়। দেখতে পায় পুরো ঘরে সে ছাড়া আর কেউ নেই। মনে পড়ে পূর্ণা আর কখনো আসবে না। ক্লান্ত হয়ে বাসায় আসলে তাকে জড়িয়ে ধরে প্রশান্তি দেবে না। বাসা থেকে বের হলে তার পথের দিকে তাকিয়ে থাকবে না। মাহি চিঠিটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ল। আসমা দরজার আড়াল থেকে ছেলেকে দেখছে। শাড়ির আঁচল দিয়ে মুখ লুকিয়ে কাঁদছে। ছেলের ওই অবস্থার জন্য নিজেকে দায়ী করছে। এক দীর্ঘশ্বাস ছেড়ে আসমা একা একাই বলছে, আপনার মৃত্যু অনেক ভয়ঙ্কর হবে। আর এইভাবে চলতে পারে না। এবার সব শেষ হবে। মাহির, সময় হয়েছে সত্যিটা জানার। আসমা দ্রুত পায়ে নিজের ঘরে চলে যায়। ফেরজাদ আসমার সামনে পড়তেই চমকে ওঠে। আসমার 2 গাল চেপে ধরে বলল, এত উত্তেজিত হচ্ছ কেন? আবার কি ফোন দিয়ে আসছো? আসমা কপা কপা গলায় বলল, কিছু না, মাহি কাঁদছে, তাই নিজেকে সামলাতে পারিনি। ফেরজাদ কয়েক সেকেন্ড তীব্র চোখে তাকিয়ে বলল, আমি আসছি। কোথায় যাচ্ছেন এই শরীর নিয়ে?
ফেরজাদ ঘুরে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল। আমার জায়গা যেখানে। ফেরজাদ চলে যায়। আসমাও নিজের ঘরে চলে যায়। কয়েক ঘন্টা পর মাহি আসমার কাছে আসে। দরজা বন্ধ থেকে বাইরে দাঁড়িয়ে আম্মা আম্মা বলে ডাকতে থাকে। বেশ কয়েকবার ডাকে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে। আসমা গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলছে। মাহি আম্মা বলে চিৎকার করে। ঝুলন্ত পা পেঁচিয়ে ধরে বলল, আম্মা আপনি কি করলেন? আপনারা সবাই স্বার্থপর হয়ে গেছেন। মাহি বিছানার উপর একটা চিঠি ও ছোট বাচ্চার জামা দেখতে পায়। চিঠি হাতে নেয়। প্রিয় ছেলে আমার, আমার নক্ষত্র, আমার পৃথিবী, আমার কলিজা, প্রথমে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অপরাধী। এমন পাপ করেছি যার কোনো ক্ষমা হয় না। তারপরেও তোমার কাছে আমি ক্ষমা চাইবো বাবা। আমার ছেলে আজ তোমার মায়ের পরিচয় জানবে, সাথে তোমার জীবনের রহস্য। আমি জমিদার কৃষ্ণমোহনের স্ত্রী অন্নপূর্ণা দেবী। এক কালো রাতে আমার চোখের সামনে জমিদারকে হত্যা করা হয়। সেই হত্যাকারী আমাকে নির্মমভাবে অত্যাচার করে। স্বামীর খুনির কাছে ধর্ষণের শিকার হই। বাধ্য হয়ে তাকে বিয়ে করি। খুনি আমাকে নতুন পরিচয় দেয়, আসমা। নিজেকে অসংখ্য বার শেষ করে দিতে চেয়েছি, এই পাপ থেকে মুক্ত হতে চেয়েছি, কিন্তু পারিনি। তুমি আমার গর্ভে ছিলে। যদি নিজেকে শেষ করতাম তাহলে তুমিও শেষ হয়ে যেতে। একটা নিষ্পাপ প্রাণকে মারতে পারিনি। তাই অধিকার আছে, তার অধিকার আছে এই পৃথিবীর আলো দেখার। যেদিন তুমি পৃথিবীতে আসলে সেই দিন আমার কোল জুড়ে দুইটা চাঁদ ছিল, তুমি আর শিরিন, তোমার যমজ। সকল দুঃখ ভুলে গেছিলাম তোমাদের পেয়ে, নতুন করে বাঁচার শক্তি পেয়েছি। অন্যদিকে ভয় ছিল, এখানে থাকলে তুমি পাপের রাজ্যের বাসিন্দা হয়ে যাবে। তাই তোমাকে দূরে সরিয়ে দিই, আশ্রমে অনাথ হিসেবে রেখে আসি। আর সবাই জানলো আমার মেয়ে হয়েছে একমাত্র। আয়েশে জানতো তুমি আমার সন্তান। তবে এই মিথ্যা বেশি দিন টেকেনি। তোমাকে লুকিয়ে দেখতে যেতাম, একদিন ধরা পড়ে যায়, সব সত্যি বেরিয়ে আসে, শাস্তি দেওয়া হয়। সারা জীবন তোমাকে ছাড়া বাঁচতে হবে। আমার চোখের সামনে তুমি বড় হতে লাগলে। তোমাকে আদর করতে পারিনি, ঘ্রাণ অনুভব করতে পারিনি। মায়ের জন্য যখন আর্তনাদ করছো তখন জড়িয়ে ধরতে পারিনি। আমি তোমার মা। তোমার অজান্তেই আমাকে আম্মা বলে ডাকতে। আমি তাতে শান্তি অনুভব করতাম। আমার ছেলে, এতদিন তুমি যাকে মামা বলে রেখেছ সেই তোমার আসল পিতা। বহুরূপী সে, শিশু পাচারকারী, তোমার মায়ের ধর্ষক। নিরুপমা, শিমুল, আলী, আজমির ও তোমার প্রিয়তমা স্ত্রীর হত্যাকারী। তাকে ছেড়ে দিও না, তার পাপের রাজত্ব ধ্বংস করে দাও। এত বছর আমি ও তার পাপ লুকিয়ে রেখেছি, তাই আমিও অপরাধী। একজন পাপী হয়ে তোমার চোখের দিকে কিভাবে তাকাবো? আমাকে ক্ষমা করো। এই ছোট্ট জামাটা তোমার মায়ের স্মৃতি, তোমাকে দিতে পারিনি। এই জামাটা উপহার দিলাম, মায়ের স্মৃতি হিসেবে রেখে দিও। এটি তোমার ব্যর্থ মা। মাহির চোখ লাল বর্ণ আকার ধারণ করেছে। ক্ষুব্ধ স্বরে বলছে, ফেরজাদ। মাহি নিজের ঘরে যায়, একটা ছুরি হাতে নেয়, যেই ছুরিটা দিয়ে পূর্ণাকে হত্যা করা হয়েছে। মাহি দুর্গের সেই সংরক্ষণ ঘরে প্রবেশ করে। চারিদিকে কাঁচের ভেতর বাচ্চাদের মাথার খুলি। চোখ মনে মনে ভাবছে, এই কোন নরপিশাচের রাজ্যে এসেছে। ফেরজাদ পেছন থেকে মাহিকে দেখে হতভম্ব হয়ে যায়। মিনমিন করে বলল, মাহি। মাহি তীব্র চোখে তাকিয়ে থেকে বলল, আমাকে আপনার সাম্রাজ্যে স্বাগতম জানাবেন না? ফেরজাদ মাহির হাত টেনে বলল, মাহি চল আমরা বাসায় ফিরে যাই। বাসায় কার কাছে ফিরবেন? তোমার আম্মা। সে নিজেকে শাস্তি দিয়েছে।
ফেরজাদের চোখ কপালে, কাঁদো কাঁদো স্বরে বলল। তোমার আম্মা আসমা নেই। মাহির হাত ছেড়ে দেয় ফেরজাদ, 2 কদম পিছিয়ে যায়। ফেরজাদের চোখের দিকে তাকিয়ে মাহি বলল। কি ধাক্কা খেলেন? আসুন ওস্তাদ, আমরা বসে কথা বলি, আপনার ইতিহাস শুনি। ফেরজাদ ভয়ে ভয়ে বলছে। মাহি, তুমি সব জানো তাহলে? আপনি ভয় পাচ্ছেন কেন? এই প্রথম আপনার চোখে ভয় দেখছি। আপনি আমাকে অনেক আদরে রাখতেন কেন? প্রতিটা মানুষের দুর্বলতা থাকে, যেমন তোমার দুর্বলতা পূর্ণা, তার জন্য পুরো পৃথিবী উলটপালট করে দিতে পারে, ঠিক তেমনই আমার দুর্বলতা তুমি বাবা। সেজন্য কি ছেলের দুর্বলতাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন? ফেরজাদ কাঁদতে কাঁদতে বলল। আমি চাইনি এমনই হোক, আমি পূর্ণাকে মারতে চাইনি, হয়ে গেছে। মাহিকে বুকে জড়িয়ে নিয়ে ফেরজাদ কাঁদতে কাঁদতে বলল। যা হয়েছে চলো ভুলে যাই, আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি তোমার জন্য এই পাপের রাজত্ব ছেড়ে দিব। আমরা একসাথে থাকবো, তুমি, মিহির আর আমি। তোমাকে আবার বিয়ে করাবো। ফেরজাদকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় মাহি, ক্ষুব্ধ স্বরে বলল। আপনি কি বলছেন এইসব? আমার বিয়ে হয়েছে, আবার স্ত্রী আছে পূর্ণাময়ী। আমার জীবনে আর কোনো নারী আসবে না। আর ক্ষমা, এতগুলো লাশের উপর দিয়ে কোনো সমঝোতা হবে না। আপনাকে আমি নিজ হাতে শাস্তি দেব। ফেরজাদ কাঁদো কাঁদো স্বরে বলল। তুমি পারবে না, কারণ আমি তোমার বাবা। আমি আপনার সব পাপ ক্ষমা করে দিয়েছি, তবে একটা ছাড়া। কি সেটা? আপনার শেষ ইচ্ছে জানতে চাই। আমি কখনো তোমার মুখ থেকে বাবা ডাক শুনিনি, একবার বাবা ডাকবে? হুম। মাহি, কোন পাপটা ক্ষমা করবে না? মাহি কয়েক মিনিট চুপ থেকে ধীরে ধীরে বলল। আপনি বললেন আমার দুর্বলতা পূর্ণাময়ী, তার জন্য আমি সব করতে পারি। ঠিক বলেছেন। মাহি শক্ত করে ছুরিটা ধরে, শরীরের সমস্ত শক্তি দিয়ে ফেরজাদের গলায় আঘাত করে বলল। আমি আমার বাবাকে না, আমার পূর্ণাময়ীর খুনিকে শাস্তি দিলাম বাবা। ফেরজাদ 2 হাতে গলা চেপে ধরেছে, পুরো শরীর রক্তাক্ত হয়ে আসছে। আস্তে আস্তে মেঝেতে পড়ে গেল সে। মাহিও তার পাশে বসে অশ্রুসিক্ত নয়নে মধুর স্বরে বলল। বাবা। মাহির দিকে তাকিয়ে মৃদু হেসে চোখ বন্ধ করলো ফেরজাদ। তার শরীরটা কয়েক মিনিট খিঁচুনি হলো, দেহ থেকে আত্মা বেরিয়ে গেল, নিথর দেহটা পড়ে রইল। অফিসার রুবেল এসে আসমার দেহ উদ্ধার করে, তারপর দুর্গে যায়। কাল দুর্গের ভেতর বন্দি থাকা বাচ্চারা দরজা খোলা পেয়ে কৌশলে বের হয়ে পুলিশকে সব জানায়। তারপর রুবেল পূর্ণা ও ফেরজাদকে উদ্ধার করে। ফেরজাদ এইখানে আছে বুঝতে পেরে রুবেল তাই চলে আসে। মাহি তার নিহত বাবার পাশে বসে স্থির হয়ে তাকিয়ে আছে। রুবেল এসে বলল। মাহি, কি করছেন আপনি? আমাকে গ্রেফতার করুন অফিসার। রুবেল কাঁদো কাঁদো স্বরে বলল। আমি পারবো না, আপনি পালিয়ে যান, অন্য কেউ আসার আগে জলদি পালিয়ে যান। পালিয়ে কোথায় যাব? আমার পূর্ণাময়ী যে এইখানে। আপনাকে যেতে হবে, আমি আপনাকে গ্রেপ্তার করতে পারবো না। আমি পালাবো না অফিসার, আমি আমার বাবাকে হত্যা করেছি, আমায় ফাঁসি দিন। রুবেল ক্ষুব্ধ স্বরে বলল। আপনি কি আপনার ছেলের পাশে থাকতে চান না? আপনি ছাড়া মিহিরের কেউ নেই। অনুরোধ করছি, নিষ্পাপ বাচ্চাটাকে একা করে দিবেন না। আপনি এখান থেকে চলে যান। রুবেলের অনেক জোরাজুরিতে মাহি চলে গেল। মাহি চোখ খুলে অতীত থেকে ফেরে, চোখে অশ্রু, উপস্থিত সবার চোখে অশ্রু। ইন্সপেক্টর হৃদয় মৃদু স্বরে শব্দ তুলে কাঁদছেন। ইন্সপেক্টর রাফি প্রশ্ন করল। আপনি একজন অপরাধীর জন্য কাঁদছেন? এই প্রথম কাউকে রিমান্ডে দেওয়ার জন্য আমার কষ্ট হচ্ছে স্যার। আপনার চোখে অশ্রু কেন স্যার? যদি বিবেক ও শিক্ষার দিক দিয়ে চিন্তা করি, তাহলে মাহি বিন চৌধুরী নির্দোষ। সে অন্যায়ের প্রতিবাদ করেছে, দোষীকে শাস্তি দিয়েছে। আর যদি আইনের দিক দিয়ে ভাবি, তাহলে সে দোষী, অন্যায়কারীকে শাস্তি দিতে পারে না সে। এই অধিকার শুধু আইনেরই রয়েছে। আরিফ প্রশ্ন করল। রুবেল একটু শ্বাস নিয়ে বলল। তারপর থেকে পূর্ণার কবরের পাশে থাকতে শুরু করে। আস্তে আস্তে তার আচরণ পরিবর্তন হয়ে যায়। একা একা কথা বলতো, পূর্ণাকে নিয়ে কল্পনা জগতে ছিল, একসাথে থাকতো, ঘুরতো, নদীর পাড়ে বসে জ্যোৎস্না উপভোগ করত। এমন করে চলে যায় 1টা বছর। পূর্ণাকে হারিয়ে দিশেহারা হয়ে যায় আয়েশ আপা। অসুস্থ হয়ে বিদায় নিল পৃথিবী থেকে। মিহির আশ্রমে একা হয়ে পড়ে। আমি মিহিরকে নিয়ে চলে আসি অন্য শহরে। ইন্সপেক্টর, আমি এতটুকুই 100% নিশ্চিত হয়ে বলতে পারি, মাহি কোনো নির্দোষ মানুষকে আঘাতও করবে না। যাকে হত্যা করেছে তার পরিচয় জানতে পারি।
আমরাও জানি ও তার পরিচয় খুঁজতেছি। আপনি তাকে দেখুন, শান্তিনগরে কেউ হলে চিনতে পারবেন। ঠিক আছে, চলুন। সবাই মর্গে গেল। লাশটা দেখে রুবেলের চোখ কপালে। এ তো মোহন। বলেছিলাম না মাহি নির্দোষ, কাউকে মারবে না। সবাই সবার দিকে এক পলক তাকালো। কি বলবে ভেবে পাচ্ছে না। তারা রুবেলের মতো বিবেকের তাড়নায় পড়েছে। আগামীকাল মাহিকে কোর্টে নেওয়া হবে, ফাঁসির আদেশ হবে। যদি মাহিকে ছেড়ে দেয় তাহলে তাদের শাস্তি পেতে হবে, চাকরিচ্যুত হবে। মাহিকে ছেড়ে না দিলে ফাঁসি হবে। বিবেক না হয় আদেশ, যে কোনো একটা বেছে নিতে হবে। চিন্তায় পড়ে যায় সবাই, কি করবে। খানিকক্ষণ ভাবনার পর সিদ্ধান্ত নেয় মাহিকে মুক্তি দেবে। রুবেল প্রশ্ন করল, জেল থেকে আসামি পালিয়ে যাওয়ার জন্য আপনাদের শাস্তি হবে। ইন্সপেক্টর রাফি উচ্চস্বরে বলল, আমরা প্রস্তুত, যেই শাস্তি হোক মাথা পেতে নিব। কারাগারে গিয়ে মাহিকে কালো কাপড়ের চোখ বেঁধে দেয়, হাতে রশি দিয়ে বাঁধে। তাকে নিয়ে ইন্সপেক্টর বেরিয়ে পড়ে এক মিশনে। মিহিরকে নিয়ে রুবেল আলাদা যায়। আগে মিহিরকে বাসায় রেখে আসবে, তারপর তাদের সাথে যুক্ত হবে। ঘণ্টাখানেক পর গাড়ি থামে। পূর্ণা ও মাহির ভালোবাসার ঘর, পূর্ণাহির প্রেম সেখানে। ধরে নামানো হয় মাহিকে। চোখ বাঁধা অবস্থায় মাহি প্রশ্ন করে, আমাকে কোথায় নিয়ে আসলেন? রাফি হাতের বাঁধন খুলে চোখের কাপড় সরিয়ে দিয়ে বলল, আপনার ঠিকানায়, আপনার ভালোবাসা প্রিয়তমা মায়াবতী চোখের পূর্ণমিও ওর কাছে। মাহি মৃদু হেসে এক দৌড়ে চলে যায় পূর্ণার কবরের কাছে। মাহি বসে আছে। হঠাৎ পূর্ণার কণ্ঠস্বর ভেসে আসে, এতদিন কোথায় ছিলে? কতদিন দেখি না তোমায়। মাহি নরম স্বরে উত্তর দিল, 7 দিন দূরে ছিলাম মাত্র। এই 7 দিন আমার কাছে 700 প্রহরের সমান। বলতে বলতে গুটি গুটি পায়ে এগিয়ে আসে পূর্ণা। সাদা শাড়ি, মেঘে বরণ কেশ, বাতাসে উঠছে। মাহি ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। পাশে বসে মাহির কাঁধে মাথা রাখে। মাহি ফিসফিস করে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে আমার মায়াবী চোখের পূর্ণাময়ী। দূর থেকে হৃদয় লক্ষ্য করলো মাহি একা একা কথা বলছে, হাত নাড়িয়ে অঙ্গভঙ্গি দিচ্ছে, মনে হচ্ছে পাশে কেউ রয়েছে। আরিফ ভয়ে ভয়ে বলল, মাহি একা একা কথা বলছে। পেছন থেকে রুবেল এসে বলল, আপনারা ভয় পাচ্ছেন? সবাই ভয়ে চমকে ওঠে। রাফি বলল, আরে এমনভাবে কেউ আসে? কলিজা কেঁপে উঠেছে। মাহি একা একা কথা বলছে। একা একা না, তার পূর্ণাময়ীর সাথে কথা বলছে। এটা কিভাবে সম্ভব? কল্পনার জগতে সম্ভব, বাস্তবতা থেকে কল্পনার জগৎ সুন্দর। সেখানে ভালোবাসা পাবেন, সুখ পাবেন, শান্তি পাবেন। থাকবে না হারানোর ভয়, স্বার্থপরতা, বিশ্বাসঘাতকতা। কয়েক মিনিট নিস্তব্ধ থেকে রাফি বলল, আপনাদের সব কিছু এখন ঠিক হবে। যেই পরিস্থিতিই হোক আমরা হাসি মুখে মেনে নিব, আমাদের জন্য চিন্তা করবেন না। বিদায় নিয়ে আরিফ রাফি গাড়িতে উঠে গেল। হৃদয় দূর থেকে পূর্ণার কবরের দিকে তাকিয়ে মিনমিন স্বরে বলছে, আপনাকে দেখার সৌভাগ্য হয়নি পূর্ণা, তবে এইটা বলতে পারি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান নারী আপনি। গাড়িতে উঠে চলে যায় তারা। ওদিকে মাহি একা একাই হাসছে, কথা বলছে। 7 দিন পর বাইরে ঝুম বৃষ্টি। বারান্দায় বসে ডায়েরির পাতায় লিখছে রুবেল, আজ লিখছি এক রহস্যময় প্রেম কাহিনীর শেষটা। এই গল্পের শেষটা করুণ ছিল, যা সবাইকে অশ্রু জড়িয়েছে, অবাক করেছে, ভালোবাসার অনুভূতি জাগিয়েছে, আমাদের শিক্ষা দিয়েছে ভালোবাসলে হৃদয় থেকে, আত্মার গভীর থেকে ভালোবাসতে হয়। যদি লাইলি, মজনু, শেরি, ফরহাদ বেঁচে থাকতো তাহলে তাদের প্রশ্ন করতাম, এই ভালোবাসার রহস্য কি? যারা ভালোবেসেছে, অমর হয়ে আছে, তারা কি উত্তরটা জানে? এক নৃশংস রহস্যময় বিশ্বাসঘাতকতা, হারানোর বেদনা আর রক্তাক্ত ভালোবাসার গল্প কি এখানেই শেষ? সব রহস্য উন্মোচন হয়েছে। পূর্ণা আর মাহির প্রেম কাহিনী সবার মুখে মুখে। ফেরজাদের মতো মুখোশধারী তার নৃশংসতার জন্য তার কবরে লোকে থুতু ফেলে। অন্যদিকে ইন্সপেক্টররা প্রমাণ করেছে বিবেকের ওপর কোনো কিছুই নেই। তাদের এই মুহূর্তের জন্য শাস্তি পেতে হয়েছে, চাকরিচ্যুত হতে হয়েছে। মাহিকে পলাতক হিসেবে ঘোষণা করা হয়েছে। এত অপূর্ণতার মাঝেও পূর্ণতা পেয়েছে ডাক্তার রিদম আর তিশার ভালোবাসা। হারানোর বেদনা রিদম বোঝে, তাই তিশাকে সেই ব্যথা অনুভব করতে দেয়নি। বিয়ে করেছে, তাদের ঘরে ছোট্ট এক শিশুকন্যা রয়েছে, যার নাম রেখেছে তারা পূর্ণা।
মাহিররা কখনো মরে না, হয়তো আবার তাদের প্রেমের উপাখ্যান হবে মিহির আর ছোট্ট পূর্ণার মাধ্যমে।